একদিন হঠাৎ পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গার মানুষেরা এক অজানা এবং অদ্ভুত জিনিস দেখতে পায়, যা আগে কেউ কখনো দেখেনি। আর তারপরে যা ঘটল সেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, আজ আমি যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সেটা হলো 2021 সালের মুক্তি পাওয়া একটি সিনেমা, রাইজিং। সিনেমাটি শুরু হয় একটি পুরনো ভিডিও ফুটেজ দেখিয়ে, যেখানে একজন ইউএস এয়ারফোর্সের কমান্ডার নিউজ রিপোর্টারদের বলেন যে 1947 সাল থেকে তারা বিভিন্ন উৎস থেকে বহু ইউএফও সম্পর্কিত রিপোর্ট পেয়েছেন। এরপর দেখানো হয় মেজর কিউকে, যিনি একজন লেখক ছিলেন এবং তিনি সারা জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন, যেই বইটির নাম ছিল ফ্লাইং সসার্স আর রিয়েল। তিনি তার বক্তব্যে বলেন যে মানুষ সত্যি বহু বছর থেকেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল অবজেক্টের সম্মুখীন হচ্ছে। এরপর তিনি একটি পাইলটের অভিজ্ঞতার কথা শেয়ার করেন, যিনি মাঝ আকাশে 500 মাইল প্রতি ঘন্টা গতিতে চলা একটি শক্তিশালী অজানা বস্তু দেখেছিলেন। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে, যেখানে একদিন সন্ধেবেলা একটি বাড়িতে মা, বাবা এবং তার 2 মেয়ে ডিনারের জন্য একসঙ্গে বসে। খাবার শুরু করার আগে সবাই যখন প্রার্থনা পড়তে শুরু করে, ঠিক তখনই পরিবারের সবাই এক অদ্ভুত ধরনের কম্পন অনুভব করে। ঘরে সবকিছু হঠাৎ করে কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। আর তারপরেই একটা বিস্ফোরণ ঘটে, যা পুরো বাড়িটিকে অন্ধকারে ঢেকে দেয়। বিস্ফোরণের পর পরিবারের সবাই যখন একটু হলেও সজাগ হয়ে ওঠে, তখন অন্ধকারে ঘরটা যেন ভয়ঙ্কর এক শূন্যতায় ডুবে গেছে। বাবা মা দ্রুত তার সন্তানদের খুঁজতে শুরু করে। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বড় মেয়ে বলে ওঠে, এটা কি সন্ত্রাসী হামলা হতে পারে? কিন্তু তার বাবা তা অস্বীকার করে বলে যে না, এটা কিছু অন্যরকম। জানালা থেকে দূরে সরে যাও, বায়ু খুব বিপজ্জনকভাবে দূষিত হয়ে গেছে, আমাদের নিরাপদে থাকতে হবে। এমন সময় বড় মেয়ে হঠাৎ করে কাশতে শুরু করে এবং তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। তার গলা দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। কয়েক মুহূর্তের মধ্যে তার শরীর অসাড় হয়ে যায় আর সে মারা যায়। পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় আর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর কিছু সময় পর বাবাও মারা যায়। মা আতঙ্কিত হয়ে ছোট মেয়েকে দৌড়ে পালিয়ে যেতে বলে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেও নিজের স্বামী এবং বড় মেয়ের মতন মারা যায়। ছোট মেয়েটি যে ভয়ে আলমারিতে লুকিয়ে পড়ে, সে তার পরিবারের থেকে জাস্ট কিছু মুহূর্তের জন্য বেশিক্ষণ বেঁচে থাকে। এর পরের দৃশ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল লরেন, আর সে ছিল একজন সায়েন্টিস্ট। লরেন টিভিতে নিউজ দেখছিল। নিউজে তখন নিউ ইয়র্কে আবহাওয়া পরিবর্তনের খবর চলছিল, কিন্তু হঠাৎ এক জরুরি ঘোষণা এসে সম্প্রচারটি থেমে যায়। অ্যাঙ্কার খবর পান যে পেনসিলভেনিয়ার একটি ছোট শহর ব্যাডজারে একটি অস্বাভাবিক বিস্ফোরণ ঘটেছে, যেখানে জনসংখ্যা মাত্র 1300। বিস্ফোরণের কারণ এবং ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পেন্টাগন এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছে এবং তারা জানার চেষ্টা করছে যে এটা কি সন্ত্রাসী হামলা ছিল নাকি কোনো প্রাকৃতিক বিপর্যয়। তাদের রিপোর্টার সামান্থা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। সে জানায় শহরে সবাই মারা গেছে, কেউ আর বেঁচে নেই, কাউকে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং সেখানকার বাতাসে এক অদ্ভুত দূষিত গ্যাস ছড়িয়ে বিষাক্ত হয়ে গেছে। লরেন নিউজই দেখছিল, ঠিক সেই সময় সে শুনতে পায় যে তার দরজায় কেউ নক করছে। লরেন দরজা খুললে সে দেখতে পায় যে ইউএস আর্মির কিছু অফিসাররা দাঁড়িয়ে আছে, আর তারা তাকে তাড়াতাড়ি করে তাদের সঙ্গে যেতে অনুরোধ করছে। ইউএস আর্মিরা বলে যে লরেন একজন বিখ্যাত বিজ্ঞানী, তাই সরকার তাকে ডেকেছে এই শহরে ঘটে যাওয়া বিস্ফোরণের তদন্ত করতে। ব্যাডজারে ঘটে যাওয়া বিস্ফোরণ জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, এবং এই পরিস্থিতি সামলাতে তাদের ডক্টর লরেনের বিশেষজ্ঞতার প্রয়োজন। লরেন তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেনাবাহিনীর সঙ্গে ঘাঁটিতে পৌঁছানোর পর লরেনের দেখা হয় কর্নেল রজার এমরিকের সঙ্গে। কর্নেল তাকে পরিচয় করিয়ে দেন অধ্যাপক ডেভিড সান্টিয়াগোর সঙ্গে, যিনি একজন প্রখ্যাত অ্যাস্ট্রোবায়োলজিস্ট ছিলেন। অধ্যাপক সান্টিয়াগো জানান যে মহাকাশ থেকে একটি বেসবল আকারের মিটিওরাইট ব্যাডজারে পড়েছে, কিন্তু এই ঘটনায় অস্বাভাবিক কিছু রয়েছে। সাধারণ মিটিওরাইট থেকে এমন বিষাক্ত গ্যাস নির্গত হওয়া সম্ভব নয়, যা শহরের সব বাসিন্দার মৃত্যুর কারণ হয়েছে। বিজ্ঞানীরা এমন কিছু আগে কখনো দেখেননি। কর্নেল চাইছিলেন লরেন এবং সান্টিয়াগো মিলে ঘটনাস্থলের গভীর তদন্ত করুক। এরপর ঘটনাস্থলে যাওয়ার আগে প্রস্তুতির সময় কর্নেল লরেনকে সতর্ক করেন যে তার মনে হয় যে এখানে ভিনগড়ি কোনো বিষয় জড়িয়ে থাকতে পারে। কর্নেল এটাও বলে যে সে জানে যে লরেন এলিয়েন লাইফের ধারণায় বিশ্বাসী এবং এই বিষয়ে সে গবেষণাও করেছে ও বইও লিখেছে। এরপরে লরেন এবং সান্টিয়াগো একসঙ্গে সেফটি স্যুট পরে একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে রওনা হয়। পথে সান্টিয়াগো বলে যে সে লরেনের লেখা বই পড়েছে
আর কথা বলতে বলতে সে তার 2 ছেলের ছবি লরেনকে দেখায়। তবে লরেন তার চিন্তায় এতটাই মগ্ন থাকে যে সে কোনো প্রতিক্রিয়াই করে না। এরপর দুজনেই গাড়ি করে সেই সাইটে এসে পৌঁছায় যেখানে সেই উল্কাপিণ্ডটি পড়েছিল, কিন্তু এখন সেখানে কোনো উল্কাপিণ্ড ছিল না। সান্টিয়াগো এটি দেখে ভীষণ অবাক হয়। সে বলে যে কিভাবে এটি নিজে নিজে অদৃশ্য হয়ে গেল। সাইটটি পরীক্ষা করার পর সান্টিয়াগো হতাশ হয়ে বলে যে এখানে কিছুই গুরুত্বপূর্ণ নেই। লরেন এরপর গর্তটির ছবি তোলার সিদ্ধান্ত নেয়। ছবি তুলতে গিয়ে লরেনের নজরে আসে যে একটি ছোট লাল রঙের অদ্ভুত গাছ সেখানে জন্মাচ্ছে। লরেনকে এক অদ্ভুত এবং অস্বাভাবিক কারণে সেই গাছের প্রতি আকর্ষিত হতে দেখা যায়। সে গাছটিকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে করতে সে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়ে এবং স্নেহ ভরে গাছটিকে স্পর্শ করে। সেই রাতেই বাড়ি ফিরে এসে সে আবার সেই গাছটির ছবি দেখতে থাকে। তখন সেই সময় তার মনে হয় যে এরকম কোনো অদ্ভুত ঘটনা সম্পর্কে ইন্টারনেটে খুঁজে দেখা উচিত। তাই সে অনলাইনে সেই গাছটি সম্পর্কে খোঁজ করতে শুরু করে। সার্চ করতে গিয়ে তার চোখে পড়ে রাশিয়ার চেলিয়াবিন্সকে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার রিপোর্ট। একটি সাক্ষাৎকারে একজন মহিলা বর্ণনা করে যে কিভাবে একটি উল্কাপিণ্ড চেলিয়াবিন্সকে শহরের উপর পড়ে। এর ফলে বাতাসে বিষাক্ত কণা মিশে যাওয়ার কারণে লকডাউন ঘোষণা করা হয় এবং অনেক মানুষের প্রাণহানিও ঘটে। আর সেখানেও ঠিক একই রকম একটি গাছ পাওয়া গিয়েছিল, কিন্তু সেটিকে নষ্ট করে দেওয়া হয়েছিল। রাশিয়ার সেই শহরের বাসিন্দাদের মধ্যে একটি গুজব ছড়িয়ে যায় যে ওই উল্কাপিণ্ডের প্রভাবে একটি রহস্যময় বীজ জন্মায় যা একটি গাছে রূপান্তরিত হয়। সেই গাছের কাছাকাছি থাকা প্রাণীরা একে একে মারা যেতে থাকে। শেষমেশ গাছটিকে কেটে ফেলা হয় আর পরে সেই শহরটিকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়। এই তথ্য শুনে শিউরে উঠে লরেন গুগলে ওই মহিলাটির নাম খোঁজে এবং জানতে পারে যে তাকে রাশিয়ানদের দ্বারা তার সন্তানদের সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ এখন তিনি আর জীবিত নেই। এই কারণে ইউএস মিডিয়া মনে করেছিল যে রাশিয়ার কাছে অবশ্যই এমন কিছু গোপন তথ্য আছে যা তারা লোকাচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে 2টি মার্কিন ডাক্তার একটি মৃতদেহের পোস্টমর্টম করছে। যে ব্যক্তিটি মারা গিয়েছিল তার মৃত্যু মেটিওরয়েডের বিষাক্ত গ্যাসের কারণে হয়েছিল। তাদের কাজ পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন কিছু আর্মি অফিসার, বিজ্ঞানী এবং চিকিৎসকরা। প্রাথমিক পরীক্ষার সময় ডাক্তাররা লক্ষ্য করে যে মৃতদেহের ত্বক একেবারে স্বাভাবিক এবং সেখানে রিগার মর্টিসের কোনো চিহ্ন নেই। রিগার মর্টিস হলো মৃত্যুর পর দেহের পেশিগুলি শক্ত ও কঠোর হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। মৃত্যুর পর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে পেশির কোষে ক্যালসিয়াম জমা হয় এবং এনার্জি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে পেশিগুলি সংকুচিত ও শক্ত হয়ে যায়। তো যাই হোক, এই অস্বাভাবিকতা দেখে সেখানে উপস্থিত সবাই খুব অবাক হয়। প্রথম কার্ডটি দেওয়া মাত্র একটি অদ্ভুত রূপালী রঙের তরল ক্ষত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই তরল শরীরের ভিতরে আবার ফিরে যায় আর ক্ষত যেন মিরাকেলের মতো নিজে থেকে সেরে ওঠে। এরপর হঠাৎ করেই মৃত ব্যক্তিটি উঠে বসে পড়ে। ল্যাবের বাইরে লরেন ও আরো কয়েকজন ছিল যারা এটি দেখে হতবাক হয়ে যায়। ভয়ে হতভম্ব হয়ে ডক্টর কেট দ্রুত অপারেশন রুম থেকে পালিয়ে যায়। সিডিসি ডিরেক্টর কারেন ম্যাকনাইট পুনরুজ্জীবিত মানুষটিকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুমি যদি আমাকে বুঝতে পারো তাহলে তোমার হাত তোলো। কিন্তু সেই মৃত ব্যক্তিটি, যার নাম ছিল রবার্ট, সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। মারিয়া সেখানে থাকার সিদ্ধান্ত নেয় এবং জিজ্ঞেস করে আমাদের এখন কি করা উচিত। কারেন তাকে বলে রবার্টের নাড়ি পরীক্ষা করো। মারিয়া ভয়ে ভয়ে রবার্টের কাছে যায়। যখন সে তার নাড়ি পরীক্ষা করে তখন তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দেখে তার কোনো নাড়িই ছিল না, শরীর ছিল ঠান্ডা বরফের মতো, আর রক্তচাপ সেটাও নেই। এটা কি আদৌ সম্ভব? ঠিক তখনই অপারেশন রুমের বাইরে আতঙ্কিত চিৎকার শোনা যায়। সবাই ছুটে গিয়ে দেখে যে শুধু রবার্ট নয়, বাকি মৃত ব্যক্তিরাও একে একে জীবিত হয়ে উঠেছে। এই অস্বাভাবিক ঘটনা বাইরে ফাঁস হয়ে যায় আর সাংবাদিকরা ছবি আর তথ্য সংগ্রহ করতে মিলিটারি বেসের চারপাশে ভিড় জমায়। এরই মধ্যে লরেন নিজের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করে, যেন তার ভেতরে কিছু অজানা শক্তি কাজ করছে। ডেভিড তাকে সাহায্য করতে আসে, কিন্তু সে বলে যে সে ঠিক আছে। এরপর ডাক্তাররা সেই 49 জনের পরীক্ষা করতে শুরু করে যারা আবার জীবিত হয়ে গিয়েছিল। সবাইকে তাদের নিজেদের পরিবারের ছবি দেখানো হয়, কিন্তু কেউই কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারা সবাই জীবন্ত লাশের মতো ছিল, যাদের মধ্যে কোনো আবেগ দেখা যাচ্ছিল না। তখন গভর্নর এসে প্রশ্ন করে যে কেন শুধুমাত্র এই 49 জনই ফিরে এসেছে, যখন হাজার হাজার মানুষ মারা গেছে। একজন বিজ্ঞানী তখন বলে যে তাদের কাছে একটা তত্ত্ব আছে। আসলে সেই লোকেরা বিস্ফোরণের সবচেয়ে কাছাকাছি ছিল এবং তারা উল্কাপিণ্ডের টুকরো নিঃশ্বাসে টেনে নিয়েছিল, যার ফলে হয়তো তাদের শরীরে পরিবর্তন ঘটেছে এবং নতুন ধরনের জীবের সৃষ্টি হয়েছে, আর বাকি সবাই বিষাক্ত গ্যাসে মারা গেছে। অর্থাৎ ব্যারজার শহরটি রাসায়নিক সুরক্ষা ছাড়া নিরাপদ রাখা সম্ভব নয়।
তখন একজন মহিলা যাকে ডাক্তাররা পরীক্ষা করছিল সে হঠাৎ করে সেখান থেকে চলে যায়। এরপর লরেন কর্নেলের সাথে দেখা করে এবং জানায় যে 2013 সালে রাশিয়ার চেলিয়াবিন্সকে এমনই একটি বিস্ফোরণ হয়েছিল, আর সেখানকার লোকেদের মধ্যেও একই ধরনের লক্ষণ দেখা গিয়েছিল। সে বিশ্বাস করে না যে এটা রাশিয়ানদের কাজ হতে পারে, কারণ তারা নিজেরাও এতে আক্রান্ত হয়েছিল। লরেন বলে যে এটা একটা সাংঘাতিক ফাঁদ, এটা কোনো খারাপ পরিকল্পনার অংশ, কিন্তু কর্নেল তার কথায় গুরুত্ব দেয় না। এরপর জীবিত হয়ে ওঠা মানুষদের জন্য একটি মিটিং রাখা হয় এবং গবেষণায় জানা যায় যে তারা জীবিত তো বটে, কিন্তু তাদের হৃদস্পন্দন চলছে না, তাদের কোনো পালসও নেই, কোনো শ্বাস নেই এবং মস্তিষ্কে কোনো কার্যকলাপ নেই। তারা কিছুই খায় না আর ঘুমায়ও না। শারীরিকভাবে তারা মৃত, তবে তাদের রক্ত এবং টিস্যুতে এমন কিছু উপাদান রয়েছে যা বিজ্ঞানীরা এখনো চিহ্নিত করতে পারেনি। এমনকি তাদের ডিএনএতেও পরিবর্তন ঘটছে, যার ফলে কিছু মানুষ দাবি করে যে তাদেরকে মেরে ফেলা হোক, যাতে বাকি মানুষরা তাদের থেকে সুরক্ষিত থাকতে পারে। লরেনও এই মিটিংয়ে ছিল এবং সে রাশিয়াতে ঘটে যাওয়া পুরো ঘটনার কথা সবাইকে জানায়, যা একদম একই রকম ছিল। সে সবাইকে বলে যে আমাদের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তার ধারণা রাশিয়ান গভর্নমেন্ট কোনো গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটি প্রেস কনফারেন্সে লরেন বোঝাচ্ছিল যে যেমন পৃথিবীর বেশিরভাগ গাছপালা অক্সিজেন তৈরি করে, সেই রকম এই বিশেষ গাছটিও এমন একটি গ্যাস তৈরি করে যা তাদের এই অদ্ভুত পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। সাংবাদিকরা বিস্মিত হয়ে প্রশ্ন করে যে অন্য গ্রহ থেকে এলিয়েনরা পৃথিবীতে কিভাবে পৌঁছালো। লরেন তখন আলোচনা শুরু করে পৃথিবী থেকে 1000 মাইল দূরে অবস্থিত ওয়ার্মহোল সম্পর্কে। লরেনের সাক্ষাৎকারটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এই ইন্টারভিউ শেষ হওয়ার পর লরেন যখন তার ঘরেই ছিল, তখন হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজায় কেউ নক করে। দরজা খুলতেই সে তার বাবাকে দেখতে পায়। তাকে দেখে সে খুব একটা খুশি হয় না, তবে বাবাকে ভিতরে আসতে দেয়। তার বাবা ঘরে ঢুকে টেলিস্কোপের দিকে তাকায়। হঠাৎ তার মনে পড়ে যায় লরেন একবার তার 8ম জন্মদিনে একটি ল্যাবরেটরি চেয়েছিল, আর 4 বছরের একটা বাচ্চা মেয়ের এরকম অদ্ভুত উপহার চাওয়ায় তার বাবা মা খুবই অবাক হয়েছিল, কিন্তু তবুও তার ইচ্ছা পূরণ করেছিল। তবে এরপর থেকে তার বিজ্ঞান ও স্পেস নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্টের প্রতি আগ্রহ এমন মাত্রায় পৌঁছে যায় যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা তার মাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। বাবার কথা একদম উপেক্ষা করে সে সোজাসুজি জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন? তার বাবা মুচকি হেসে বলে, এই বয়সে আর নতুন কি হতে পারে। তিনি আফসোসের সুরে বলেন যে তিনি লরেনকে খুব মিস করে। এরপর যখন তিনি লরেনের দিকে একটু এগিয়ে আসে, তখন লরেন একটু পিছিয়ে যায়। এরপর লরেনের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আর সেখান থেকে চলে যায়। পরের দিন কর্নেল লরেনকে জানায় যে সেই এলিয়েন শুধুমাত্র লরেনের সঙ্গে একান্তে কথা বলতে চায় এবং তাকে এখনই সেখানে যেতে হবে। সুরক্ষার জন্য বিশেষ স্যুট পরে লরেন সেই এলিয়েনের সঙ্গে দেখা করতে যায়, যে একজন মানুষের দেহে অবস্থান করেছিল। সে এলিয়েনকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে আর পৃথিবীতে কেন এসেছো? এরপর সেই এলিয়েন বলতে শুরু করে যে তারা একটি দূরবর্তী এলিয়েন সভ্যতার অংশ, যাদের নিজস্ব গ্রহ ধ্বংস হয়ে গেছে। তারা কয়েক দশক ধরে মহাকাশে ভ্রমণ করছে। ঠিক ওই সময় ডেভিড ওই এলিয়েন গাছের কাছ থেকে একটি নমুনা সংগ্রহ করতে চেষ্টা করে যাতে এটি পরীক্ষা করা যায়, কিন্তু এলিয়েন এটি দেখে ফেলে আর খুব ক্রুদ্ধ হয়ে যায় এবং লরেনকে বলে যে সবাইকে সেই গাছ থেকে এখনই দূরে সরিয়ে নিতে, নইলে এর ফল ভালো হবে না। লরেন জবাব দেয়, মানুষ তার নিজের গ্রহকে বাঁচানোর জন্য সবকিছু করার জন্য তৈরি আছে। আমরা সেই গাছটিকে ধ্বংস করতে যাচ্ছি, যা আমাদের পরিবেশকে পরিবর্তন করছে। তখন এলিয়েন জানায়, মানুষ সম্পর্কে আমাদের সম্পূর্ণ তথ্য রয়েছে, আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছি এবং আমাদের এমন ক্ষমতা রয়েছে যা মানুষের কল্পনার বাইরে। এই কথা বলার পর সেই এলিয়েন ডেভিড সহ সকলের মন নিয়ন্ত্রণ করতে শুরু করে। একে একে বাকিরা তাদের হেলমেট খুলে ফেলতে থাকে এবং মারা যেতে শুরু করে। এটি দেখে অন্যান্য সেনারা সেই ব্যক্তিকে গুলি করতে এগিয়ে আসে, কিন্তু তখন এক অদ্ভুত শব্দ নির্গত হয় যা সেনাবাহিনীদের মনকে সম্পূর্ণভাবে এলিয়েনের অধীন করে ফেলে। এলিয়েন তাদের একে অপরের দিকে গুলি চালাতে বাধ্য করে এবং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। লরেন এবং আরও কিছু মিলিটারি সেনারা সেই এলিয়েনের প্রভাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। এরপর অনেকগুলো ফাইটার প্লেন সেই বিশাল এলিয়েন গাছটিকে ধ্বংস করার জন্য সেই গাছটিকে লক্ষ্য করে মিসাইল লঞ্চ করে, কিন্তু সেই অদ্ভুত গাছটির চারিদিকে এক ধরনের শক্তিশালী সুরক্ষামূলক গম্বুজ তৈরি হয়ে যায়, যার ফলে সেই গাছটির কোনো রকম ক্ষতি হয় না। এদিকে নিউজ থেকে আরও ভয়াবহ খবর শোনা যাচ্ছিল। লোকেরা গভীর জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন ধরনের ভীতিকর ও অজানা শব্দ শুনতে পাচ্ছিল। মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে, আর কিছু শহরে রহস্যময় বিষাক্ত কুয়াশা ছড়িয়ে পড়েছে যা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। ভারতে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
বিশ্বজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিভিন্ন দেশে সামরিক আইন জারি করা হয়েছে এবং পুরো ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। কৃষকেরা জানাচ্ছে তাদের ফসল মাটির নিচেই পচে গিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিউজে এই ধরনের ভয়ঙ্কর ব্যাপার জানার পর টিভি বন্ধ করে লরেন দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। সারা পৃথিবীতে আতঙ্কে মানুষ তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে দেয়। এই বিপর্যয়ের মধ্যেই লরেন তার বাবার বাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সে সেই জায়গায় যায় যেখানে একসময় তার ল্যাবরেটরি ছিল। সেই ল্যাবের জানালাগুলো বোর্ড দিয়ে আটকানো ছিল, তবু একটি ফাঁক দিয়ে সে ভেতরে উঁকি মারে। লরেন তার বাবার সঙ্গে দেখা করার জন্য ভেতরে যাওয়ার কথা ভেবেও শেষ পর্যন্ত সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেখান থেকে বেরিয়ে সে ওই গাছটির কাছে এসে পৌঁছায়। আর তারপর সেই এলিয়েন মানুষটির পাশে দাঁড়িয়ে সে সমস্ত ঘটনাগুলোর অর্থ বোঝার চেষ্টা করে। তখন সেই এলিয়েনটি তাকে জানায় যে তারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তার জন্য। সেই এলিয়েন লরেনের দিকে হাত বাড়িয়ে তার অতীতের এক বিস্ময়কর ঝলক দেখায়, যা এতদিন লরেনের স্মৃতিতে শুধু টুকরো টুকরো হয়ে ফিরে আসত। ছোট্ট লরেনকে একদিন তার বাবা গাড়িতে করে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাচ্ছিল। আসলে লরেনের বাবা একটা সিক্রেট এজেন্সিতে কাজ করত। তার বাবা তাকে সতর্ক করে বলে যে এই জায়গাটা খুব গোপনীয়, মাকে এই জায়গার ব্যাপারে কখনোই বলবে না। আসলে লরেনের বাবা তাকে এরিয়া 51-এ নিয়ে এসেছিল, যেখানে লরেনের বাবাকে ডাকা হয়েছিল। যখন তার বাবা গন্তব্যে এসে পৌঁছায় তখন লরেনের বাবা একটি দলের সঙ্গে ভেতরে চলে যায় এবং লরেনকে বাইরে অপেক্ষা করতে বলে। কিন্তু লরেনের কৌতূহল তাকে তার বাবার পিছু নিতে বাধ্য করে। সে সেই দলের পিছনে গিয়ে গোপনে তাদের কথা শুনে ফেলে। লরেন শুনতে পায় যে তারা এক রহস্যময় এলিয়েন প্রাণীর কথা আলোচনা করছে। আসলে মিলিটারির লোকেরা সেই দিন অজানা কোনো গ্রহ থেকে আসা এক এলিয়েন প্রাণীর সন্ধান পেয়েছিল, যাকে মেরে দেওয়া হয়েছিল। এরপর যখন কথাবার্তা শুরু হওয়ার পর দলের সদস্যরা সেখান থেকে চলে যায়, লরেন তখন সেই ক্যাপসুলটির কাছে যায় যেটির মধ্যে সেই এলিয়েনের শবদেহ রাখা ছিল। আর সে ওই ক্যাপসুলটিকে ছুঁয়ে দেখতে যায়। আর ঠিক তখনই কোনোরকমভাবে সেই এলিয়েন প্রাণীটির চেতনা তার শরীরে প্রবেশ করে যায়। এরপর বাড়ি ফিরে লরেন নিজের জন্য একটি ল্যাবরেটরি দাবি করে এবং সেখানে একটি ডিভাইস তৈরি করতে শুরু করে। তার আচরণ দ্রুত অদ্ভুত হয়ে ওঠে, যা দেখে তার বাবা মা খুবই চিন্তায় পড়ে যায়। লরেন আর সাধারণ কোনো শিশুর মতো ছিল না, তার বুদ্ধিমত্তা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অবশেষে লরেন একটি যোগাযোগ ডিভাইস তৈরি করতে সফল হয়ে যায়, যার মাধ্যমে সে তার নিজের গ্রহে সিগন্যাল পাঠাতে পারে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সে নিজেকে সুপারনোভা 94 বলে পরিচয় দেয় এবং পৃথিবীর লোকেশন মহাকাশে সিগন্যালের মাধ্যমে পাঠিয়ে দেয়। লরেনের বাবা মা প্রথমে তার এই অদ্ভুত স্বভাবকে সহ্য করে নেয়, তবে কিছুদিন পর তারা তার এইসব বৈজ্ঞানিক কার্যকলাপ একেবারে নিষিদ্ধ করে দেয়। লরেন তার মায়ের ওপর রাগ করেছিল এবং রাগের মাথায় বলেছিল যে সে শীঘ্রই মারা যাবে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই তার মায়ের মৃত্যু হয়। চিন্তিত হয়ে লরেনের বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তাররা লরেনের ডিএনএতে একটি নতুন জিনিস আবিষ্কার করে, যেন সে শুধু মানুষ নয় বরং আরও অন্য কিছু। লরেনের যখন সমস্ত ঘটনা মনে পড়ে যায় তখন সে কান্নায় ভেঙে পড়ে। আসলে যে এলিয়েন প্রজাতির চেতনা লরেনের শরীরে প্রবেশ করেছিল, সেই এলিয়েন প্রজাতির স্মৃতিশক্তি খুবই কম সময়ের জন্য থাকতো, তাই তাকে সমস্ত কিছু লিখে নোট করে রাখতে হতো। এরপর সেই এলিয়েন মানুষটি লরেনের মাস্ক খুলে দেয় এবং বলে, এখন আর তোমার এটা পড়ার আর দরকার নেই, সে এখন তার বাড়িতে। মাস্কটি খুলে দেওয়ার পরেও লরেনের শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছিল না, কারণ সে নিজেও অর্ধেক এলিয়েন ছিল। আর লরেনই তার হোম প্ল্যানেটে সিগন্যাল পাঠিয়ে এলিয়েনদের পৃথিবীতে আসতে সাহায্য করেছিল। লরেনের যখন সবকিছু মনে পড়ে যায় তখন তার কান্না এসে যায়। এরপর পৃথিবীর বিভিন্ন জায়গায় অজানা এক ডিম্বাকার বস্তু বের হতে থাকে এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে, জঙ্গলে, সাহারা মরুভূমিতে, ক্ষেতে, হ্রদে, বড় বড় শহরগুলোতে। এগুলি থেকে অদ্ভুত আওয়াজ বের হতে থাকে। কারোরই জানা ছিল না যে এই ডিম্বাকার জিনিসগুলি আসলে কি আর কোথা থেকে এসেছিল। এরপর সেই ভিনগ্রহী গোলকগুলো পৃথিবী জুড়ে একসাথে বিস্ফোরিত হয়ে যায়। তারপর সারা পৃথিবী জুড়ে কালো ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। মানুষদের জন্য এখন পালানোর আর কোনো উপায় ছিল না। শেষ বেঁচে থাকা মানুষগুলো যে ভিডিও রেকর্ড করেছিল তা থেকে জানা যায় যে এলিয়েনরা নিজেদের জন্য এমন এক পরিবেশ তৈরি করেছে যা তাদের জন্য উপযুক্ত। তাদের ক্যাপসুলগুলো মাটির মূলের সাথে জড়িয়ে আছে, যা মাটিকে বিষাক্ত করে তুলেছে আর ধীরে ধীরে মানুষের পায়ের নিচে ছড়িয়ে পড়েছে। তবে আসল প্রশ্ন হলো, তারা কোথা থেকে এসেছিল? পৃথিবী এখন আর মানুষের থাকার উপযুক্ত নয়। এই গ্রহটা পুরোপুরি বদলে গেছে, বিবর্তন শুরু হয়ে গেছে। কেউ আর পালাতে পারল না। পৃথিবীর সমস্ত প্রাণী আর গাছপালা মরে গেছে, কিছুই আর বেঁচে নেই। এখন এটা একেবারে নতুন এক পৃথিবী। আর লরেনের জন্য তার যাত্রা শেষ। সে অবশেষে বাড়ি ফিরে এসেছে, আর এর সাথে সিনেমাটিও এখানে শেষ হয়ে যায়।